আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীতে ভয়ঙ্কর কোনো নিউক্লিয়ার হামলার পরে যখন কোনো দেশের সরকার, আর্মি, স্কুল, হাসপাতাল কিছুই থাকে না, তখন মানুষের বেঁচে থাকা কতটা ভয়ানক হয় আজকের গল্পতে আমরা সেটাই দেখব। আরও দেখব যে কিভাবে সামান্য একজন মাত্র মানুষ লক্ষ লক্ষ মানুষের মনে শুধুমাত্র আশা জাগিয়ে পুরো পৃথিবী আবারও বাসযোগ্য করে তোলে। তো চলুন অসাধারণ এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই পৃথিবীতে এক বিশাল বড় নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধ হয়ে গেছে এমন দৃশ্য আমরা দেখতে পাই, যেটাকে গল্পে ওয়ার্ল্ড ওয়ার 3 বলা হয়েছে। তো এই যুদ্ধের ফলে চারিদিকে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়েছে, আকাশের বুকে ধোঁয়ার কালো মেঘ ছড়িয়ে পড়ে, এমনকি নদী সমুদ্র সব শুকিয়ে যায়, আর বেঁচে থাকা মানুষগুলো সব লুকিয়ে থাকে, কারণ এই দুনিয়াতে কোনো আইন কানুন ছিল না। সবাই এটাই চায় যেন পৃথিবীটা আবারও আগের মতো নর্মাল হয়ে যায়, সমুদ্র আর নদীতে যেন আবারও পানি বওয়া শুরু হয়। তো যুদ্ধ শেষ হবার কয়েক দশক পার হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি এখনও সে আগের মতোই রয়েছে। আর ঠিক এমন পরিবেশে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা তার গাধাকে সাথে নিয়ে এক বিশাল বড় মরুভূমি পার করতে থাকে। আসলে গত 3 বছর ধরে পৃথিবীতে কোনো শীতকাল আসেনি, এমনকি কোনো বৃষ্টিও হয়নি, আর এই কারণে মানুষের মৃত্যুহার যেমন বেড়েছে তেমনি কমে গেছে পৃথিবীর উর্বরতা। শুধু তাই নয়, জঙ্গলি জন্তু জানোয়ারগুলো এখন পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াতো। আসলে এই ধ্বংসলীলার পরেও অনেক জন্তু জানোয়ার যেমন বাঘ, সিংহ তারা সার্ভাইভ করে ফেলে। তো এখন ওই লোকটা এই ভিড় পার করে একটা শহরে পৌঁছে যায়, যেটা এখন পুরোপুরি বিধ্বস্ত আর বিরান হয়ে পড়ে আছে। আসলে আগেকার যত টেকনোলজি ছিল তার সব কিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ আবারও একেবারে সেই আদিম যুগের মতো সাধারণ জীবনযাপন করতে শুরু করে। তো এখন এই লোকটার সাথে যে গাধাটা ছিল সেটা একটা জায়গায় পানি দেখতে পায়, আর যখনই গাধাটা পানি খেতে যাবে তখনই লোকটা তার গাধাকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। তারপর সে পানিটা চেক করে আর বুঝতে পারে যে এই পানি মোটেও পান করার যোগ্য না, কারণ এটা অনেক বেশি দূষিত আর এতে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। এরপর ওই লোকটা এখানকার একটা ঘরে রাত কাটিয়ে দেয়, আর এখন পরদিন সকালে এখান থেকে বের হয়ে সে আরেকটা জায়গাতে চলে যায়, যেটাকে সেটেলমেন্ট বলা হয়। সেখানে আরও অনেক লোকজন বসবাস করত। সেখানে গিয়ে এই যাযাবর লোকটা সবাইকে শেক্সপিয়রের একটা কবিতা শোনায়, যেটা শুনে সবার অনেক ভালো লাগে। আসলে এখন তো আর কোনো স্কুল কলেজ নেই, তাই কারো কাছে কোনো পড়াশোনা বা সাহিত্য জ্ঞান কিছুই ছিল না, তাই তারা এত সুন্দর সাহিত্য আর নাটক দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে এটাই ছিল এই যাযাবর লোকটার কাজ। সে যখন পৃথিবী ভালো ছিল তখন মানুষকে এইসব শেক্সপিয়রের কবিতা শোনাতো, নাটক দেখাতো, আর এখন সে এই কবিতা আর নাটকের বিনিময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে খাবার আর পান করার মতো কিছুটা পানীয় পেয়ে যায়। তখনই হঠাৎ আশেপাশে থেকে ঘন্টা বাজতে শুরু করে, যার মানে হলো এখানকার যে আর্মি অফিসার যে কিনা এই পুরো এলাকাটাকে কন্ট্রোল করে তারা আসতে চলেছে। তো এখন এই যাযাবর লোকটা তার গাধাকে নিয়ে একটা জায়গাতে লুকিয়ে পড়ে, আর এখন এখানকার জেনারেল বেথেলহেম এসে জিজ্ঞাসা করে যে এখানে আসলে হচ্ছিলটা কি। ঠিক তখনই একটা বাচ্চা কবিতার সুরে গান গাইতে শুরু করে দেয়, আর যখন ওই যাযাবর ওখান থেকে বের হবার চেষ্টা করে তখন জেনারেল বেথেলহেম তাকে দেখে ফেলে। সে তাকে নিজের কাছে ডাকে, আর তখন ওই লোকটা বলে যে দেখুন স্যার, আমি তো শুধুমাত্র এখান দিয়ে যাচ্ছিলাম, আমার কোনো দোষ নেই। কিন্তু তখনই তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলা হয়, আর যখন ওই যাযাবরের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা বন্দিশালায় দেখতে পায়, যেখানে তার মতোই আরও অনেক লোক রয়েছে। তখন জেনারেল বলে যে এখন থেকে তোমার নতুন করে জীবন শুরু হবে, আমি তোমাকে একজন যোদ্ধা বানাবো। যাযাবর লোকটা এটা করতে নিষেধ করে দেয়, কারণ সে কোনো লড়াই করতে চায় না। জেনারেল তখন তার উপরে হামলা করে আর তাকে খুবই বাজেভাবে মারতে থাকে, আর বলে যে আজ থেকে তোমার নাম শেক্সপিয়র। আর এরপর তাদের ট্রেনিং শুরু হয়ে যায়, যেটা কিনা খুবই কঠিন ছিল, যার ফলে সবাই একেবারে ক্লান্ত হয়ে পড়ে। তাদের খাবার দাবারও এতটাই খারাপ ছিল যে মানুষ শুধুমাত্র গিলে খেতে পারতো আর কি। তো রাতের বেলা তাদের একটা সিনেমা দেখানো হয়, যেটা একটা যুদ্ধের সিনেমা ছিল। এটা দেখে তারা সবাই খুবই বিরক্ত হয়ে যায়, কারণ তারা সবাই নিজেদের জীবনে অনেক বড় একটা যুদ্ধ দেখেছে, যার ফলে পুরো পৃথিবী এখন ধ্বংসপ্রাপ্ত। তাই পরবর্তীতে তাদের একটা লাভ স্টোরি দেখানো হয়, যেটা দেখে এরা সবাই খুশি হয়ে যায়। এদের অতীতের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন এই পৃথিবীতে সব কিছু ভালো ছিল। আর এখন পরদিন বেথেলহেম মানে জেনারেল এদের সবাইকে এখন 8টা রুলস বা নিয়ম শোনায়, যেখানে সব থেকে প্রথম রুলস এটা ছিল যে কোনো প্রশ্ন ছাড়াই প্রত্যেককে জেনারেলের সকল অর্ডার বা আদেশ পালন করতে হবে। আর দ্বিতীয় রুলস এটা ছিল যে যদি কাউকে পানিশমেন্ট বা শাস্তি দেয়া হয় তাহলে সেটা খুবই জলদি দেয়া হবে, আর একটাই মাত্র পানিশমেন্ট হবে, সেটা হলো মৃত্যু।
আর রুল নাম্বার 3 ছিল যে কারো উপর কোনো দয়া দেখানো হবে না। রুল নাম্বার 4 অনুযায়ী কারো মনে কোনো ভয় থাকা যাবে না। আর রুল নাম্বার 5 অনুযায়ী সবাইকে জেনারেল বেথলেহেম অর্থাৎ নিজেদের ক্ল্যান বা দলের জন্য খুবই ইমানদার আর লয়াল থাকতে হবে। রুল নাম্বার 6 অনুযায়ী জেনারেল বেথলেহেম যে জাস্টিস বা বিচার করবে সেটা জোর করে মানুষকে মানানো হবে। রুল নাম্বার 7 অনুযায়ী যে কেউ এখানকার লিডার হবার জন্য দাবি করতে পারে অর্থাৎ জেনারেলের জায়গা নিতে পারে, কিন্তু তার জন্য তাকে জেনারেলকে চ্যালেঞ্জ করতে হবে। আর জেনারেলের সাথে লড়াই করে জেনারেলকে হারাতে পারলে সে এই দলের নেতা হতে পারবে। কিন্তু এই রুল শোনার পরেও এখানকার কেউ সামনে আসে না। তো যাই হোক, এখন রুল নাম্বার 8-এ বলা হয় যদি কেউ ভুল করে তাহলে তার সাজা আবার হতে চলেছে মৃত্যু। আসলে জেনারেল এখানে নিজের আলাদা একটা দুনিয়া বানাতে চায়, যার জন্য তার এমন একটা আর্মি দরকার যারা কিনা তাকে অন্ধের মতো ফলো করবে, তার প্রত্যেকটা অর্ডার মেনে চলবে। আর এখন জেনারেল এখান থেকে চলে যায়। তারপর সার্জেন্ট সবাইকে বলে যে একবার জেনারেলকে একজন লোক চ্যালেঞ্জ করেছিল। জেনারেল তাকে খুবই ভয়ঙ্করভাবে মেরে ফেলেছিল, কারণ জেনারেল খুবই শক্তিশালী একজন ফাইটার। সে ওই চ্যালেঞ্জারের জিভ কেটে দিয়েছিল। এটা শুনে সবাই খুবই ভয় পেয়ে যায়। ওদিকে জেনারেল কয়েকদিনের মধ্যেই বুঝতে পারে যে শেক্সপিয়র আসলে খুবই বুদ্ধিমান আর প্রতিভাবান একজন মানুষ ছিল, তাই সে শেক্সপিয়রকে নিজের খাস লোকজনদের মধ্যে রাখতে চায়। কিন্তু সবার আগে সে অর্ডার দেয় যে তার কাছে যে দূরবীনটা আছে সেটা সিকিউরিটির কাছে জমা দিয়ে দিতে। সাথে সাথে শেক্সপিয়রের কবিতার যে বইটা ছিল সেটা কেউ পুড়িয়ে দেয়া হয়। কিন্তু শেক্সপিয়রের এখানে থাকার কোনো ইচ্ছেই ছিল না। সে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চায়। সে সুযোগের অপেক্ষায় থাকে। তো এখন পরদিন এরা সবাই একটা নদীর কাছে চলে যায়, যেখানে একটা সিংহ এদের কিছু সৈন্যদেরকে মেরে জখম করে দিয়েছে। এরপর শেক্সপিয়রকে অর্ডার দেয়া হয় যেন সে ঝোপের মধ্যে দিয়ে গিয়ে জখম হওয়া সেই সোলজারদেরকে ফেরত নিয়ে আসে, আর সেই সাথে সিংহটাকেও যেন সে মেরে ফেলে। শেক্সপিয়রকে এখন এই ব্রিজের ওই পারে যেতে হবে, কারণ সিংহ আর সোলজারদের বডি ওখানেই রয়েছে। শেক্সপিয়রকে কোনো রাইফেলও দেয়া হয় না, তাকে শুধু নিজের আত্মরক্ষা করার জন্য একটা চাকু দেয়া হয়। সে ব্রিজের ওই পারে চলে যায়, যেখানে সে সোলজারদের বডি দেখতে পায়। সে একজন সোলজারের বডি নিজের কাঁধে তুলে নেয় আর ব্রিজের উপরে চলে আসে। আর যখন সে কাঠের ওই ব্রিজটা ক্রস করতে থাকে তখন সে দেখতে পায় যে নিচে একটা নদী রয়েছে যার স্রোত খুবই বেশি। সে বুঝতে পারে যে তার কাছে এখান থেকে পালানোর এটা একটা সুযোগ এসে গেছে। সে ইচ্ছে করে এমন একটা কাঠের উপরে পা রাখে যেটাতে পা রাখতেই ভেঙে যায় আর সে সোজা নদীতে পড়ে যায়। উপর থেকে সৈন্যরা তাকে মারার জন্য গুলি চালাতে থাকে, কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে সে ওখান থেকে অনেক দূরে ভেসে চলে যায়। আর এখন জেনারেল এখানে আরেকজন সৈন্যকে অর্ডার দেয় যার নাম ছিল ওয়ার্ডি। সে যেন নদীতে ঝাঁপ দেয় আর শেক্সপিয়রকে মেরে ফেলে। ওয়ার্ডি দ্রুত নদীতে ঝাঁপ দেয় আর খুবই তাড়াতাড়ি শেক্সপিয়রের কাছে পৌঁছে যায়। আসলে এরা দুজন মিলে একসাথে এখান থেকে পালানোর প্ল্যান করেছিল, কিন্তু এখন সে শেক্সপিয়রকে ধরতে চায় কারণ তাকে অর্ডার পালন করতেই হবে। শেক্সপিয়র বলে যে আমরা এখান থেকে পালাতে পারবো, কিন্তু তখনই এখানে সার্জেন্ট চলে আসে যে কিনা শেক্সপিয়রকে মারতে চায়। ওয়ার্ডি নিজের চাকু দিয়ে সার্জেন্টের উপরে হামলা করে তাকে জখম করে দেয় আর সার্জেন্ট তাকে গুলি করে দেয়, যার ফলে ওয়ার্ডের সেখানে মৃত্যু হয়ে যায়। আর এই সুযোগে শেক্সপিয়র নিজের প্রাণ বাঁচানোর জন্য ঝোপের আড়ালে চলে যায়। আর যখন আহত সার্জেন্ট তার পিছু পিছু সেখানে চলে যায় তখনই সেখানে আগে থেকে একটা সিংহ লুকিয়েছিল যে কিনা অতর্কিত সার্জেন্টের উপরে হামলা করে তাকে একেবারে শেষ করে ফেলে। ওদিকে আমরা শেক্সপিয়রকে দেখতে পাই যে কিনা এখান থেকে পালাতে সফল হয়ে যায়। আর এখন রাতের বেলা ঝুম বৃষ্টি নামে, তার খুবই ঠান্ডা লাগতে থাকে আর সে একটা গাড়ি দেখতে পায়। আর যখন সে গাড়ির ভেতরে যায় তখন সেখানে একজন লোকের লাশ পড়ে থাকতে দেখে, যেটা অনেক আগেই পচে গেছে। সেখানে অনেকগুলো চিঠিও ছিল, তার সাথে একটা লাইটারও আছে। আর এখন সে ওই চিঠিগুলো সারা রাত ধরে পড়তে শুরু করে যাতে করে তার সময়টা কেটে যায়। এগুলো আসলে যুদ্ধেরও অনেক আগের চিঠি ছিল। পরদিন সেখানে সে দেখতে পায় যে একটা ট্যাক্সি ক্যাব রয়েছে যেটার উপরে লেখা ইউএস পোস্ট অফিস, অর্থাৎ এই লোকটা একজন পোস্টম্যান ছিল। শেক্সপিয়র অনেক আগে এই পিয়নের কাপড় পরে নিয়েছিল, আর এখন পরদিন সকালে এই পিয়নের টুপি পরে সে তার সকল জিনিসপত্রগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে আর সে অন্য একটা সেটেলমেন্টে গিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে বলে যে আমি একজন পোস্টম্যান, আমি ইউএস সরকারের তরফ থেকে এখানে এসেছি। সেখানকার শেরিফ তাকে বলে যে আমাদের তোমার উপরে একেবারেই বিশ্বাস নেই। এরপর শেক্সপিয়র তার ব্যাগ থেকে চিঠিগুলো বের করে আর নাম ধরে পড়তে শুরু করে। এই চিঠিগুলো আজ থেকে 15 বছরের পুরনো, আর তখনই এখানে
সেখানে ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা বলে ওঠে যে ওই চিঠিটা তো আমার। আসলে 15 বছর আগে এই মহিলার বোন তাকে ওই চিঠিটা পাঠিয়েছিল। তো এরপর শেক্সপিয়রকে ভেতরে আসতে দেয়া হয়। সেখানকার লোকেরা এখন তার উপরে বিশ্বাস করে নিয়েছিল। সেখানকার ওই মহিলাকে এখন শেক্সপিয়র চিঠিটা পড়ে শোনায়। তো সেই সাথে সে সবার কাছে আরেকটা মিথ্যে কথা বলে যে ইউএস সরকার আবারও নতুন করে গঠন করা হচ্ছে, যাতে করে আবারও এই দেশের শান্তি ফিরে আসতে পারে, সবকিছু যেন আবারও আগের মতো হতে পারে। তখন একজন লোক বলে যে এখানকার জেনারেল বেথেলহেম নিজের আলাদা একটা আর্মি বানাচ্ছে, আর তার থেকে আমাদের অনেক বিপদ আছে। উনি যে কোনো সময় আমাদের উপরে হামলা করতে পারে। তুমি তাড়াতাড়ি গিয়ে এই বার্তাটা জেনারেলের কাছে পৌঁছে দাও, যাতে করে জেনারেল বেথেলহেমের হাত থেকে আমাদের প্রাণ বেঁচে যায়। তো শেক্সপিয়র, যাকে এখন পিয়ন নামে আমরা চিনি, সে এই লোকটাকে বলে যে এখনও সরকারের কাছে এত পাওয়ার বা শক্তি নেই যে তারা জেনারেল বেথেলহেমের আর্মির সামনাসামনি করতে পারবে। জলদি সরকারের কাছে শক্তি এসে যাবে, পাওয়ার এসে যাবে, তারপর সরকার আমাদের সাহায্য করতে পারবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের সাহায্য নিজেদেরকেই করতে হবে। তার কথা শুনে সকলের মনে আশা জেগে ওঠে। তাই আজ তারা পুরো টাউনে ছুটি ঘোষণা করে দেয়। রাতের বেলা সবাই নাচানাচি করতে থাকে, আনন্দ করতে থাকে। আর তখনই পোস্টম্যানকে অ্যাবি নামের একটা মেয়ে বলে যে আমি তোমার সাথে নাচতে চাই। আর যখন পোস্টম্যান তার সাথে নাচতে থাকে তখন অ্যাবি তাকে বলে যে আমি চাই তুমি আমাকে একটা বাচ্চা দাও। এই কথা শুনে পোস্টম্যান অনেক অবাক হয়ে যায়। এরপর অ্যাবি পোস্টম্যানকে নিজের স্বামীর সঙ্গে দেখা করায়, যার আসলে মেডিকেলি কিছু সমস্যা রয়েছে, যেই কারণে সে কখনোই বাবা হতে পারবে না। তো যাই হোক, এখন ওই মহিলার সাথে পোস্টম্যানের দেখা হয়ে যায়, যার চিঠি আজকে সে পড়ে শুনিয়েছিল, যেটা 15 বছর আগে তার বোন তার জন্য লিখে দিয়েছিল। আজকে সেই মহিলা আরেকটা চিঠি পোস্টম্যানকে দিয়ে বলে যে এই চিঠিটা আমি আমার মেয়ের জন্য লিখেছি। আমি জানি না এই মুহূর্তে সে কোথায় আছে। আমরা দুজন যুদ্ধের কারণে আলাদা হয়ে গিয়েছি, কিন্তু আমার আশা আছে যে এই চিঠিটা তুমি আমার মেয়েকে খুঁজে তার কাছে অবশ্যই পৌঁছে দেবে। এই কথা শুনে পোস্টম্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার মনে হতে থাকে যে সে এই নিরীহ লোকদের আবেগের সঙ্গে মিথ্যে খেলা করছে। তাই সে বাইরে চলে আসে আর সিদ্ধান্ত নেয় যে এই শহর ছেড়ে সে চিরকালের জন্য চলে যাবে। আর তখনই উপর থেকে একজন বৃদ্ধ লোক বলে যে তুমি যা কিছু খুঁজে চলেছো সেটা ওই কোণায় রয়েছে। আর যখন সে ওই কোণায় চলে যায় তখন সেখানে একটা পোস্ট অফিস দেখতে পায়, যার ভেতরে একটা ছেলে রয়েছে যে কিনা তার মতোই পোস্টম্যান হতে চায়, যাতে করে মানুষের চিঠি একে অপরের কাছে সে পৌঁছে দিতে পারে। তখনই সেখানে শেরিফ চলে আসে আর সে বলে যে আমি জানি যে তুমি একজন ফ্রড, তাই কাল সকালে এই শহর ছেড়ে তুমি চলে যাবে। এরপর পোস্টম্যান ধরা খেয়ে গেছে এটা ভেবে তার নিজের রুমে চলে আসে, যেখানে তার কাছে অ্যাবি দেখা করতে আসে। সে বলে যে আমাদের পুরো টাউন চিঠি লিখতে বসেছে, যাতে করে তুমি সেই চিঠিগুলো তাদের আপনজনদের কাছে পৌঁছে দিতে পারো। সেই সাথে সে বলে যে আমি যা তোমাকে বলেছিলাম আমি সেটা চাই, আমি চাই তুমি আমাকে একটা বাচ্চা দাও। এরপর সে সরাসরি পোস্টম্যানের অনেক কাছে চলে আসে। এরা দুজন রাতটা একে অপরের সাথে কাটিয়ে দেয়। আর এখন পরদিন সকালে পোস্টম্যান যখন বাইরে চলে যায় তখন সে দেখতে পায় যে এই টাউনের সকল লোকেরা নিজের প্রিয়জনদের জন্য চিঠি লিখে রেখেছে, যে চিঠিগুলো তারা পোস্টম্যানের হাতে তুলে দেয়, কারণ তারা আশা করেছিল যে পোস্টম্যান যেভাবে হোক তাদের প্রিয়জনদেরকে খুঁজে এই চিঠিটা অবশ্যই পাঠিয়ে দেবে। সেই সাথে এই টাউনের লোকেরা তাকে একটা ঘোড়া উপহার দেয়, সেই সাথে খাওয়া দাওয়ার সাপ্লাইও দেয়, যাতে করে রাস্তায় তার কোনো কষ্ট না হয়। আর এই লোকগুলোর এত ভালোবাসা দেখে পোস্টম্যান বলে যে একদিন আমি এখানে অবশ্যই ফিরে আসব, কথা দিচ্ছি দুনিয়াটা আবারও জলদি আগের মতো হয়ে যাবে। এরপর সে ঘোড়া নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে আর যাবার পথে জেনারেল বেথেলহেম আবারও এই টাউনে চলে আসে। সে দেখতে পায় যে এই টাউনের যে পোস্ট অফিস ছিল সেটা চালু করা হয়েছে, যেখানে ইউএস সরকারের পতাকা লাগানো রয়েছে, যা দেখে তার খুবই রাগ হয়। আর সে অ্যাবির স্বামীকে বলে যে এই পোস্ট অফিসে এক্ষুনি আগুন লাগিয়ে দাও। অ্যাবির স্বামী এটা তো করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে তাকে করতে হয়। যদিও এই পোস্ট অফিসের ভেতরে সেই নতুন পোস্টম্যানটা ছিল, তবে সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে বাইরে চলে আসতে সক্ষম হয়। আর এখন শেরিফকে এখানে সত্যি কথাটা বলে দিতেই হয় যে এখানে একজন পোস্টম্যান এসেছিল, যে কিনা বলেছে ইউএস সরকার আবারও গঠন হতে চলেছে। এটা শুনে জেনারেল বেথেলহেমের খুবই রাগ হয়। সে বলে যেটা হতেই পারে না। তাই সে সাথে সাথে তার সঙ্গীদেরকে নিয়ে সে পোস্টম্যানকে ধরার জন্য তার পিছু পিছু যাওয়া শুরু করে দেয়।
ওদিকে পোস্টম্যান অন্য একটা টাউনে পৌঁছে গেছে, যেখানে সে সবাইকে আবারও সেই একই মিথ্যে কথা বলে যে ইউএস সরকার আবারও তৈরি হতে চলেছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষেরা সার্ভাইভ করেও ফেলেছে আর তারা আবারও আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজে লেগে পড়েছে। কিন্তু ততক্ষণে জেনারেল বেথেলহেমের সেনারা এই টাউনের বাইরে চলে এসেছে, কিন্তু সেই সৈন্যদেরকে দেখে এই টাউনের লোকেরা তাদের শহরের গেটই খোলে না। জেনারেল বেথেলহেম বলে যে তোমরা যদি গেট না খোলো তাহলে আমরা তোমাদের উপরে তোপ দিয়ে হামলা করে দেব। পোস্টম্যানের কথা শুনে আসলে টাউনের লোকেদের মনের ভেতরে অনেক সাহস চলে এসেছিল। তারা ভেবেছিল যে বেথেলহেমের মোকাবেলা করবে, কারণ তারা আর এইসব নির্মম শাসন চায় না। কিন্তু তাদের মেয়র বলে যে আমাদের কাছে মাত্র 5টা রাইফেল রয়েছে, আমরা ওদের মোকাবেলা করতেই পারবো না। তারা পোস্টম্যানকে বলে যে তুমি তো সরকারের তরফ থেকে এসেছো, তুমি ওদের সাথে কথা বলো, ওদেরকে বুঝিয়ে বলো যে সরকার নতুন করে গঠন হতে চলেছে। তাই এখন পোস্টম্যান নিজের ঘোড়ার উপরে চড়ে সাদা রঙের পতাকা নিয়ে জেনারেল বেথেলহেমের কাছে চলে যায়। জেনারেল বেথেলহেমের মনে হয় যে সে পোস্টম্যানকে আগে কোথাও দেখেছে। আসলে সে তাকে চিনতেই পারেনি যে এটাই ছিল সেই শেক্সপিয়র যাকে সে নিজের খাস লোক বানাতে চেয়েছিল, যে কিনা তার সেনা থেকে পালিয়ে গিয়েছিল। তো এখন পোস্টম্যান পুরো কনফিডেন্সের সাথে তার সঙ্গে কথা বলে। সে বলে যে ইউএস সরকার আবারও তৈরি হয়ে গেছে, খুবই জলদি পুরো ইউএস আর্মিও তৈরি হয়ে যাবে আর এই পুরো আমেরিকাতে তারা আবারও শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু জেনারেল বেথেলহেম তার কথায় একেবারে বিশ্বাস করে না। সে নিজের সোলজারদের অর্ডার দেয় যেন টাউনের উপরে তারা তোপ দিয়ে হামলা করে, আর সেই সাথে পোস্টম্যানকেও মেরে ফেলার অর্ডার দেয়া হয়। আর এখন ওরা পোস্টম্যানকে মারতেই যাবে, কিন্তু ঠিক তখনই অ্যাবি ওদের উপরে হামলা করে দেয়। অ্যাবি এখানে জেনারেলের উপরেও গুলি চালায় আর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে পড়ে। আর এখানে পোস্টম্যান সুযোগ পেয়ে যায়। সে একজন সোলজারকে ঘোড়া থেকে ফেলে দিয়ে ঘোড়ার পিঠে উঠে অ্যাবিকে ওখান থেকে নিয়ে পালাতে সফল হয়, কিন্তু সে খুবই গুরুতর আঘাত পেয়েছিল, যার ফলে কিছুক্ষণ পরেই পোস্টম্যান অজ্ঞান হয়ে যায়। কিন্তু অ্যাবি তাকে সাহায্য করে, তাকে টেনে একটা শিকারীর কেবিন পর্যন্ত নিয়ে যায়, যেখানে এরা দুজন বেশ কিছুদিন সময় কাটায়। কিন্তু এখন এদের কাছে খাওয়া দাওয়ার যে সাপ্লাই ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তখন অ্যাবি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করে, কারণ ততদিনে চারিদিকে বরফ পড়তে শুরু হয়েছে। কিন্তু অ্যাবি কোনো রকমে খাবারের ব্যবস্থা করে ঘরে ফিরে আসে। তো অ্যাবি এখানে তাকে এটাও বলে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ সে তার বাচ্চার মা হতে চলেছে। এভাবেই তারা বেশ কয়েক মাস কাটিয়ে দেয় আর জলদি শীতকালও শেষ হয়ে যায়। আর এখন অ্যাবি তাকে বলে যে তোমার কাজ তোমাকে কন্টিনিউ করতেই হবে, কারণ শত শত মানুষ তোমার উপরে আশা নিয়ে বসে আছে। যদিও সে এইসব কাজ আর করতে চায় না, কারণ সে জানতো কোনো সরকার গঠনই হয়নি, কেউ তাদেরকে সাহায্য করতেও আসবে না। কিন্তু অ্যাবি চায় যেন সে তার কাজ পরিপূর্ণ করে, কারণ সে জানে না যে ভবিষ্যতে কি হতে চলেছে। তাই সে সাহস করে কেবিনটা জ্বালিয়ে দেয়, যাতে করে এদের দুজনকেই এখান থেকে বের হয়ে যেতে হয়। এরপর বেরোলে এরা একজন টিনেজ মেয়েকে দেখতে পায় যে কিনা ঘোড়ার উপরে বসেছিল। এরা সেই মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কে? মেয়েটা বলে যে আমি একজন পোস্ট গার্ল, আমার কাজ হলো মানুষের কাছে চিঠি আর বার্তা পৌঁছে দেয়া যে সরকার আবারও গঠিত হয়ে গেছে, জলদি পুরো দেশে শান্তি ফিরে আসবে। এটা শুনে পোস্টম্যান আর অ্যাবি অবাক হয়ে যায়। আসলে পোস্টম্যান এখন পুরো দেশে ফেমাস হয়ে গেছে। এরপর এই মেয়েটাও এদের সাথে এগিয়ে যেতে থাকে আর এরা একটা নতুন টাউনে পৌঁছে যায়। এখানে অনেক টিনেজার ছেলেরা এই কাজটাই করে বেড়ায়। তারা সবাইকে জানায় যে সরকার গঠিত হয়ে গেছে, কারণ এতে করে মানুষের মধ্যে নতুন করে কিছু শুরু করার একটা আশা জাগে। ওরা পোস্ট বয়েজ নামে সকলের কাছে পরিচিত, কারণ ওরা পুরো দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চায় যে আবারও তারা নতুন করে এই পৃথিবীটাকে গড়ে তুলতে চলেছে। আর এখন এখানে পোস্টম্যান ওই ছেলেটাকে চিনে ফেলে যে কিনা সবার আগে পোস্টম্যানকে বলেছিল যে সে তার মতো পোস্টম্যান হতে চায়। এই ছেলেটার নাম হলো ফোর্ড। সে পোস্টম্যানকে জড়িয়ে ধরে আর বলে যে তোমার যাওয়ার পরে সেখানে জেনারেল বেথেলহেম এসেছিল আর সে আমাদের পোস্ট অফিস পুরোটা জ্বালিয়ে দিয়েছে। কোনো রকমে আমি নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়েছি, আর এখন আমি পুরো এমন একটা কমিউনিটি বানিয়েছি যেখানে অনেক ইয়ং ছেলেরা আছে যাদের কাজই হলো তোমার বার্তা পুরো দুনিয়াতে পৌঁছে দেয়া। কারণ এই বার্তা যত মানুষের কাছে পৌঁছাবে তত মানুষ সুসংগঠিত হবে এবং পুরো দেশে শান্তি ফিরে আসবে। ওদিকে জেনারেল বেথেলহেম এখন এটা জানতে পেরে যায় যে দেশে এখন অনেক এমন মানুষ রয়েছে যারা পোস্টম্যান সেজে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে যে জলদি পুরো দেশে শান্তি ফিরে আসবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। এই কথায় বেথেলহেমের অনেক বেশি রাগ উঠে যায়। সে নিজের সোলজারদের অর্ডার করে যে যত পোস্টম্যানদের তোমরা তোমাদের সামনে পাবে তাদের সবাইকে মেরে ফেলো, আর সেই সাথে তোমাদের রাস্তায় যতগুলো
যতগুলো টাউন আসবে প্রত্যেক টাউনের 10 জন নিরপরাধ মানুষকে তোমরা মেরে ফেলবে। জলদি এই কথা পোস্টম্যানের কাছে পৌঁছে যায় আর তার খুবই কষ্ট হয় যে বিনা দোষে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে। তাই সে সবার সামনে ঘোষণা করে যে নতুন প্রেসিডেন্ট আমাকে চিঠি লিখেছে, তিনি সবাইকে এই পোস্টাল সার্ভিসের কাজ বন্ধ করে দিতে বলেছে। তাদের কাছে যে ইউনিফর্মগুলো আছে সেটাকেও জ্বালিয়ে দিতে বলেছে। আসলে পোস্টম্যান এই মিথ্যে কথাটা বলেছিল যেন জেনারেলের হাতে আর কোনো পোস্টম্যানকে মরতে না হয়। কিন্তু ফোর্ড এটা শুনে খুবই রেগে যায়। সে পোস্টম্যানের কাছে গিয়ে বলে যে আমরা এমনটা করতে পারি না। তবে পোস্টম্যান তাকে বলে যে আমি সবাইকে বাঁচানোর জন্য একটা চিঠি জেনারেল বেথেলেমের জন্যও লিখেছি, এটা তার কাছে পৌঁছে দিতে হবে। এই চিঠিতে লেখা আছে যে কোনো ধরনের কোনো সরকার গঠিতই হয়নি, সেই সাথে পোস্টাল অফিসের যত সার্ভিস ছিল সেগুলোকে চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। আর এখন ফোর্ড সিদ্ধান্ত নেয় যে এই চিঠিটা নিয়ে সে যাবে, যদিও সে এমনটা করতে চাচ্ছিল না, কিন্তু পোস্টম্যানের কথায় তাকে এমনটা করতেই হয়। এই কথা শুনে অ্যাবিরও প্রচণ্ড রাগ হয়, কিন্তু পোস্টম্যান তাকে পুরো সত্যটা বলে দেয় যে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সেটা কিভাবে হয়েছে। সে আসলে কোনো পোস্টম্যান নয়, বরং সে একজন পথিক ছিল। এইসব কিছু শুনে অ্যাবি বলে যে আমার আগেই সন্দেহ ছিল যে তুমি কোনো পোস্টম্যান নও, কিন্তু তুমি যে ভালো কাজ করছো সেটার জন্য আমি তোমার উপরে ভরসা করেছি। পোস্টম্যান বলে যে আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি চাই তুমিও আমার সাথে চলো। এরপর এরা দুজন এখান থেকে বেরিয়ে যায়। আর ওদিকে ফোর্ডকে দেখানো হয় যে কিনা একজন অন্য পোস্টমাস্টারের সাথে জেনারেল বেথেলহ্যামের কাছে পৌঁছে যায়। সে তাকে ওই চিঠিটা দিয়ে দেয় যেটা পোস্টম্যান তার জন্য লিখে রেখেছিল, যাতে লেখা থাকে যে কোনো ধরনের সরকার গঠিত হচ্ছে না। এছাড়াও সেখানে লেখা ছিল যে পোস্টম্যানের সার্ভিসকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। আর এই কথা জেনারেলের একেবারেই বিশ্বাস হয় না, তাই সে ফোর্ডের সঙ্গীকে মেরে ফেলে। কিন্তু জেনারেল এখানে ফোর্ডকে মারে না, যাতে করে তাকে টোপ হিসেবে ব্যবহার করে সে পোস্টম্যানকে ধরতে পারে। ওদিকে আমরা পোস্টম্যানকে দেখতে পাই যে কিনা অ্যাবির সাথে অন্য একটা সেটেলমেন্টে পৌঁছে যায়, যারা কিনা পোস্টম্যানকে খুব সহজেই ভেতরে আসতে দেয়। সবাই পোস্টম্যানকে দেখে অনেক খুশি ছিল। আসলে এখন পোস্টম্যানের ব্যাপারে সবাই জেনে গেছে। আর এখন পরদিন এখানে বেথেলহেমের সোলজারেরা পৌঁছে যায়, যারা কিনা পোস্টম্যানের ব্যাপারে খোঁজ করছিল। এখানকার যে লিডার ছিল সে পোস্টম্যানকে বলে যে আমরা তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারি। তখন একজন লোক পোস্টম্যানকে তার টুপিটা দিয়ে দেয়, যে টুপিটা সে আবারও পরে নেয় আর বলে যে এখন আমি এখান থেকে পালাবো না। এরপর সে অ্যাবিকে বলে যে তুমি কোনো সুরক্ষিত জায়গাতে চলে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। অ্যাবি বলে যে আমি তোমাকে খুবই ভালোবাসি। আসলে অ্যাবির স্বামী ততদিনে মারা গিয়েছিল, আর এখন অ্যাবি যেহেতু একা ছিল তাই সে পোস্টম্যানের সাথেই থেকে যেতে চায়। কিন্তু পোস্টম্যান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে জেনারেল বেথেলহ্যামের সাথে মোকাবেলা করবে। তাই সে একা একা এখান থেকে বেরিয়ে পড়ে আর সে সবাইকে জড়ো করে যারা কিনা বেথেলহ্যামের বিরুদ্ধে লড়াই করতে চায়। আর এখন পরদিন পোস্টম্যান বেথেলহ্যামের সৈন্যদের সামনে গিয়ে দাঁড়ায়। এখানে জেনারেল বেথেলহ্যামের কাছে ফোর্ডও ছিল, কিন্তু তার সৈন্যরা পোস্টম্যানের লোকদের উপরে হামলা করার আগে পোস্টম্যান ঘোড়ায় চড়ে সামনে চলে আসে। আর সে বলে যে তোমার রুল নাম্বার 7-এ আছে, যদি কেউ তোমাকে কমব্যাট বা লড়াইয়ের মাধ্যমে হারিয়ে দেয় তাহলে সে তোমার গ্রুপের অর্থাৎ তোমার আর্মির নতুন লিডার হতে পারবে। বেথেলহ্যাম তার উপরে হাসতে থাকে আর বলে যে এটা শুধুমাত্র আমার নিজের লোকেদের জন্য, অর্থাৎ আমার নিজের সৈন্যদের জন্য। আমার সৈন্যরাই কেবলমাত্র আমাকে চ্যালেঞ্জ করতে পারবে, তোমার মতো বাইরের কোনো লোক পারবে না। আর এই কথা শুনে তখনই পোস্টম্যান নিজের হাতের উপর থেকে ওই মার্ক বা চিহ্নটা দেখায়, যেটা কিনা জেনারেল বেথেলহ্যাম তার প্রত্যেকটা সোলজারের হাতে লাগিয়ে দিয়েছিল। ওই মার্ক দেখে সে অবাক হয়ে যায়, আর সে এটা বুঝতে একদমই দেরি করে না যে পোস্টম্যান আর কেউ নয়, বরং সেই শেক্সপিয়র ছিল যে কিনা তার দল থেকে পালিয়ে গিয়েছিল। আর এখন এরা দুজনে একে অপরের সাথে ফাইট করা শুরু করে দেয়। বেথেলহ্যাম পোস্টম্যানকে পুরোপুরি নিজের কাবুতে করে নেয় আর বলে যে তোমার কাছে জীবনের কোনো লক্ষ্য নেই, তুমি আজ আমার হাতে মরবে আর তোমার সকল গল্প শেষ হয়ে যাবে। পোস্টম্যান বলে যে না, আমার কাছে লক্ষ্য আছে, আমি পুরো ইউএসকে একজোট করতে চাই। এরপর সে বেথেলহ্যামের উপরে পাল্টা আক্রমণ করে আর পুরোপুরি তার উপরে চড়াও হয়ে যায়। আর তার কাছে এখন পরিপূর্ণ সুযোগ ছিল, সে বেথেলহ্যামকে মেরে ফেলতে পারত, কিন্তু সে এমনটা করে না। তখনই ফোর্ড সামনে আসে আর বলে যে তোমার রুল নাম্বার 3 মনে করতে হবে, মার্সি বা দয়া শুধুমাত্র দুর্বল লোকদের জন্য, আর রুল নাম্বার 8 অনুযায়ী পানিশমেন্ট মানে হলো মৃত্যু।
এখন ফোর্ড জেনারেলকে মারতে যাবে, কিন্তু পোস্টম্যান তাকে পেছনে সরিয়ে দেয় আর বলে যে আজ থেকে কেউ কাউকে মারবে না, আমরা সবাই শান্তিতে আর খুশিতে থাকবো, আর এটাই হবে আমাদের নতুন রুলস আর একমাত্র রুলস। জেনারেল বেথেলহেম তার কাছে হেরে গেছে, যার মানে হলো পোস্টম্যান এখন নতুন জেনারেল, কিন্তু সে নিজের হার একেবারে মেনে নিতে চায় না। তাই সে ফোর্ডের পিস্তল কেড়ে নেয়, আর পোস্টম্যানকে যখন সে মারতে যাবে তখনই বেথেলহেমের নিজেরই একজন সোলজার, যে কিনা তার খুবই বিশ্বস্ত ছিল, সে তাকে গুলি করে মেরে ফেলে, যার ফলে বেথেলহেমের শেষ এখানেই হয়ে যায়। আর এখানে যত সোলজার ছিল তারা সবাই নিজেদের বন্দুক মাটিতে রেখে শান্তির এক মহান বার্তা দেয়। আর জলদি অ্যাবি একটা মেয়ে বাচ্চারও জন্ম দেয়, যার নাম তারা রাখে হোপ, অর্থাৎ আশা। আর এভাবে 30টা বছর কেটে যায়, আর এখন আমরা জানতে পারি যে ইতিমধ্যে পোস্টম্যানের মৃত্যু হয়ে গেছে। অ্যাবির মেয়ে হোপ বড় হয়ে গেছে, যে কিনা নিজের বাবা পোস্টম্যানের জন্য একটা সেরিমনি বা অনুষ্ঠানের আয়োজনও করেছে। আর এখানে পোস্টম্যানের একটা স্ট্যাচু বানানো হয়েছে, আর এখানে সবাই আধুনিক সব জামাকাপড় পরে আছে। তাছাড়াও শিক্ষিত মানুষেরা কথাবার্তা বলছে, এমনকি পোস্টম্যানের মেয়ে সকলকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে তার বাবার সেই মহান কাজগুলোর ব্যাপারে। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে ইউএসএ এখন শান্তি ফিরে এসেছে, সব কিছু সেটেল হয়ে গেছে, আর মানুষেরা আবারও আগের মতো এগিয়ে যাচ্ছে, আগের মতো উন্নতি করছে। আর এই সব কিছু হতে পেরেছে কেবলমাত্র পোস্টম্যানের কারণে। তো এই ঘটনাটার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়, আর আমাদের বুঝিয়ে দিয়ে যায় যে সামান্য একটা আশা, যে আশাটা এখানে ছিল যে দেশে সরকার গঠন হয়ে গেছে, এই একটা মাত্র আশার কারণে কিন্তু মানুষেরা নতুন করে বাঁচতে শুরু করেছিল, নতুন করে সব কিছু শুরু করতে পেরেছিল। আর এই সব কিছুর ক্রেডিট অবশ্যই পোস্টম্যানের। গল্পটা কেমন লাগলো? আমার কাছে তো অসাধারণ লেগেছিল। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।